নমস্কার বন্ধু, সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকে যে দুদিন পরে যে তোমাদের যে এসএসটি পরীক্ষা রয়েছে, তো এসএসটি পরীক্ষা যে জিওগ্রাফি যে চ্যাপ্টারটা রয়েছে, মানে জিওগ্রাফি যে বইটা রয়েছে বা ভূগোল যে বইটা রয়েছে, এই ভূগোল বইয়ের একটা সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবে এবং আশা করি তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। পুরোটা দেখলে তোমাদেরই লাভ হবে, অর্ধেক করে দেখলে তোমাদের কোনো লাভ হতে চলবে না। তো তোমরা পুরোটা ভিডিও দেখবে, তাহলে তোমাদের খুব লাভ হতে চলেছে। ঠিক আছে, তো চলো এখন ভিডিওটা আমরা শুরু করি। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো প্রথম অধ্যায় হচ্ছে সম্পদ ও উন্নয়ন। তো সম্পদ ও উন্নয়ন থেকে দেখো, তো তোমাদের একের মান এমসিকিউ আসবে একটা আর একের মান আসবে একটা। তো একের মান বা এমসিকিউ দেখো, ভারতের আঞ্চলিক জলের দূরত্ব পর্যন্ত বিস্তৃত 12 নটিক্যাল মাইল পর্যন্ত। ভারতের মোট ভূমিভাগের মধ্যে সমতল ভূমির পরিমাণ হচ্ছে 43%। কোনটি মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি নয়? এটা হচ্ছে উৎখাত ভূমি। কোনটি ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য? এটা হচ্ছে অম্লধর্মী। নিচের কোনটি পাঞ্জাবের ভূমিক্ষয়ের প্রধান কারণ? অতিরিক্ত জলসেচ। নিচের কোন রাজ্যে সুপান চাষ করা হয়? উত্তরাখণ্ড রাজ্যে। নিচের কোন রাজ্যে কালো মাটি প্রধানত পাওয়া যায়? এটা হচ্ছে মহারাষ্ট্রে। ডেকানট্রেপ অঞ্চলে যে মৃত্তিকা পাওয়া যায় তা হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা যে মৃত্তিকা যেটা রয়েছে, এটা মনে রাখবে, তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে 7 নম্বর 8 নম্বর। ইইজেড বা স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলের সীমানা উপকূল রেখা থেকে সমুদ্রের দিকে কত মাইল? 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। পরিবেশের সুরক্ষা ও উন্নয়নের মধ্যে সামঞ্জস্য হলো স্থিতিশীল উন্নয়ন, যেটার সাথে এজেন্ডা 21 রিও ডি জেনেরিও সম্মেলন, মনে রাখবে। রিও ডি জেনেরিও সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে হয়েছিল 1992 সালে। ওকে, এটা বাংলাতে বলা হয় বসুন্ধরা সম্মেলন, আর আরেকটা নাম রয়েছে ধরিত্রী সম্মেলন। ঠিক আছে, ইউএনসিইডি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। মালিকানা অনুসারে সম্পদ কত প্রকার ও কি? 4 প্রকার। তারপর দেখো, 1992 খ্রিস্টাব্দে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে, আমি বলেছিলাম এখন। সম্পদের মালিকানাধীন সম্পদের উদাহরণ দাও। সম্প্রদায়ের মালিকানাধীন সম্পদের উদাহরণ হলো কিতা? পাবলিক পার্ক, খেলার মাঠ, চারণভূমি, সমাধিক্ষেত্র ইত্যাদি। জাতীয় সম্পদের উদাহরণ হলো খনিজ, জল সম্পদ, বন, বন্যপ্রাণী ইত্যাদি। তারপর দেখো, ভারতের মোট ভৌগোলিক এলাকা কত? 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। পাঞ্জাব ও হরিয়ানার মোট বপন এলাকার শতকরা মান কত? 80 ভাগ। রেগুর নামে পরিচিত যে মৃত্তিকা তা হলো কৃষ্ণ মৃত্তিকা। তারপর দেখো, সকল প্রকার কৃষির উপযোগী হলো পলি মৃত্তিকা। ব্রন্ডল্যান্ড কমিশন গঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো প্রকৃতি। রিও ডি জেনেরিওতে বিশ্বের সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে, আমি বলেছি এটা। এজেন্ডা 21 স্বীকৃতি পায় একবিংশ শতাব্দীতে। তারপর দেখো, সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। একটি পরিবেশ মিত্র সম্পদ হলো সৌরশক্তি। জলবিদ্যুৎ একটি প্রবহমান সম্পদ। প্রবহমান সম্পদকে বলা হয় অক্ষয়িষ্ণু সম্পদ। তারপর দেখো, একের মান, ভারতের কোন রাজ্যে দুটি নাম বলো যেগুলো সৌরশক্তিতে সমৃদ্ধ? এটা হচ্ছে গুজরাট ও রাজস্থান। ভারতের মোট ভৌগোলিক এলাকা কত? 3.2 বর্গ কিলোমিটার। তারপর দেখো, মরুভূমি কি? ভূমির অব্যবহৃত এলাকা, যেমন পাথুরে শুষ্ক মরুভূমি এলাকা। ঠিক আছে, এদিকে মরুভূমি এলাকা বলে। নেটবোনা এলাকা বলতে কি বুঝো? স্থূল বপন এলাকা কি? ঠিক আছে, তারপর দেখো, রেবাইন কাকে বলে? উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে ক্রমশ গভীর খাড়া পাড়যুক্ত খাত সৃষ্টি হয় যে বয়ে বয়ে ক্ষয় হয়ে থাকে, রেবাইন বলে। জৈব সম্পদ কি? ঠিক আছে, যে কোনো দুটি রাজ্যের নাম বলো যেখানে ভূমিক্ষয়ের জন্য খনন দায়ী। ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। ঠিক আছে, তারপর দেখো, কিভাবে অতিরিক্ত সেচ জমির অবক্ষয় ঘটাবে? তারপর দেখো, জমির ক্ষয় রোধ করার জন্য যে কোনো দুটি উপায়ের পরামর্শ দাও। ঠিক আছে, তারপর দেখো, অনেকগুলি কোশ্চেন রয়েছে। সম্পদ পরিকল্পনা বলতে কি বুঝো? পাতক ক্ষয় কি? ভারতের বেশিরভাগ অঞ্চল ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? ঠিক আছে, সবগুলি। এজেন্ডা 21 বলতে কি বুঝো? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সম্পদ সংরক্ষণ বলতে কি বুঝো? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর দেখো, জৈব অজৈব সম্পদের উদাহরণ। জৈব সম্পদের উদাহরণ হচ্ছে মাছ ও প্রাণী, অজৈব হচ্ছে লোহা ও তামা। ঠিক আছে, ভারতের কত ক্ষয়প্রাপ্ত জমি রয়েছে? 130 মিলিয়ন হেক্টর। তারপর দেখো, শেল্টার বেল্ট বা ছায়া বলে কাকে বলে? ঠিক আছে, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে, তোমরা দেখো। দ্বিতীয় অধ্যায় দেখো, বন ও বন্যপ্রাণীর সম্পদ। এই অধ্যায়তে তোমাদের থাকছে একের মান 2টা, এমসিকিউ একটা আর একের মান একটা। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখে নাও কিগুলো তোমাদের পড়তে হবে। যে কোনো 4টি সাধারণ প্রজাতির নাম বলো। গবাদি পশু শাল, পাইন ও ইঁদুর। যে কোনো 4টি বিপন্ন প্রজাতির নাম বলো। ব্ল্যাক বক, কুমির, ইন্ডিয়ান রাইনো। ঠিক আছে, যে কোনো 4টি স্থানীয় প্রজাতির নাম বলো। আন্দামান ডিল,
নিকোবর পায়রা, আন্দামান বন্য শূকর আর অরুণাচল প্রদেশের মিথুন। যে কোনো 4টি বিলুপ্ত প্রজাতির নাম বলো। এশিয়াটিক চিতা, গোলাপি মাথার হাঁস, ঠিক আছে। আরও রয়েছে বিশ্বের মোট প্রজাতির সংখ্যার ভারতের অংশ কত? 8%। কোন রাজ্যের সবচেয়ে বেশি স্থায়ী বন রয়েছে? মধ্যপ্রদেশ। ভারতের মধ্যে ফুলের গাছের সংখ্যা কত? প্রায় 15,000। ভারতে আনুমানিক কত প্রজাতির প্রাণী রয়েছে? বা প্রায় 81,000। জেএফএম কি? কোন রাজ্যে স্থায়ী বনের অধীনে সবচেয়ে বেশি এলাকা রয়েছে? মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপর দেখো, কোন রাজ্যে 10%-এর কম এলাকা বনের অধীনে রয়েছে? দিল্লি ও পাঞ্জাব। তারপর দেখো, সমৃদ্ধ প্লান্টেশন কাকে বলে? লেপচা লোকগীতি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? পশ্চিমবঙ্গ। আর মনে রাখবে, বিহু হচ্ছে ভারতের আসামের সাথে যুক্ত। হ্যাঁ, বিহু একটা নাচ এটা। কাজিরাঙ্গা কেন বিখ্যাত? কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, যেটা আসামে রয়েছে, ঠিক আছে। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? করবেট জাতীয় উদ্যান, জিম করবেট এটা পুরো নাম। মধুমলাই অভয়ারণ্য কি জন্য বিখ্যাত? ভারতীয় চিতা, বেঙ্গল টাইগার, জংলি বেড়াল, ঢুলো, সোনালী নেকড়ে ইত্যাদির জন্য, ঠিক আছে। তারপর দেখো, বিপন্ন প্রজাতি কাকে বলে? দুর্লভ প্রজাতি কাকে বলে? সবগুলি আনসার এখান থেকে তোমরা নিয়ে নিও। তৃতীয় অধ্যায় তোমাদের হচ্ছে জল সম্পদ। এই অধ্যায়ে সেম তোমাদের দুইটা এমসিকিউ, একটা এমসিকিউ আর একটা একের মান থাকছে। তোমরা এখান থেকে দেখে নাও এই এমসিকিউগুলি। পালার জল কি? পালার জল হলো বৃষ্টির জল। বিশ্বব্যাপী বৃষ্টিপাতের কত শতাংশ ভারত গ্রহণ করে? 4%, ঠিক আছে। তারপর দেখো, ভারতের মিষ্টি জলের দুটি উৎস কোনটি? নদী ও ভূগর্ভস্থ জল, ঠিক আছে। কোন সাথে ভাস্ফোঁটা সেচ ব্যবস্থা, কোন রাজ্যে হবে ভাস্ফোঁটা সেচ ব্যবস্থা প্রচলিত? এটা হচ্ছে মেঘালয়, ঠিক আছে। তারপর নদী অববাহিকা কি? জল বিভাজন বলতে কি বুঝো? খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ, 48 কিলোমিটার। তারপর দেখো, IWMP এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো, কৃষি থেকে তোমাদের একটা এমসিকিউ থাকবে আর একটা 3-এর মান থাকবে। তো এমসিকিউগুলো আমি তোমাদের এখানে দিয়েছি, আর 3-এর মানগুলি দেখো তোমরা কি 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 তোমরা পড়বে, ঠিক আছে। তারপর দেখো, ভারতের প্রধান দুটি পানীয় ফসলের নাম লেখো। এই দুটি পানীয় ফসল উৎপাদক অঞ্চল সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, ভারতের দুটি প্রধান খাদ্যশস্যের নাম বলো। এই দুটি শস্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো। তারপর দেখো, গাঙ্গেয় সমভূমি অঞ্চলের ধান উৎপাদন উন্নত কেন? বাণিজ্যিক কৃষি কাকে বলে? বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো। বাগিচা কৃষি কাকে বলে? বাগিচা কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো, কৃষির সংজ্ঞা কৃষি কাকে বলে? কেন বছরের পর বছর ধরে চাষের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে? প্ল্যান্টেশন ফার্মিং কি? এর প্রধান বৈশিষ্ট্য কি? খুবই ইম্পর্টেন্ট। রবি ফসলের বৈশিষ্ট্য কি? রবি কাকে বলে এটা তোমরা নিয়ে নাও। খারিফ কাকে বলে? খারিফ ফসলের বৈশিষ্ট্য কি? রক্তহীন বিপ্লব নামে পরিচিত বিনোবা ভাবের দ্বারা শুরু হওয়া আন্দোলনের সম্পর্কে সংক্ষেপে লিখো। নেক্সট অধ্যায় হচ্ছে শ্রমশিল্প। তো তোমাদের শুধুমাত্র 2-এর মান থাকছে। তো 2-এর মানগুলো আমি তোমাদের এখানে দিয়েছি। ভারতের কৃষি শিল্প উন্নতিতে সাহায্য করেছে কিভাবে? হুগলি নদীর দুটি তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবন লক্ষ্য করা যায়। কারণ আলোচনা করো। জল দূষণের দুটি কারণ লিখো, ঠিক আছে। তারপর দেখো, ভোক্তা সাধন শিল্প কি? ভারতের দুটি প্রধান ফসলের ঋতু কোনটি? তাদের বৃদ্ধি ও ফসল কাটার সময় উল্লেখ করো। তারপর দেখো, আদিম জীবিকা চাষ কি? স্ল্যাশ অ্যান্ড বাম এগ্রিকালচার কি? নিবিড় নির্বাহ চাষ কি? হর্টিকালচার কাকে বলে? ঠিক আছে। রবি শস্য কি কি? 4টি উদাহরণ দাও। খারিফ শস্য ফসলের সময় কি? জায়েদ শস্য কি? জায়েদ ফসলের যে কোনো 3টি বৈশিষ্ট্য লিখো। বাণিজ্যিক চাষ কি? এর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে। তোমরা যদি আগে পিডিএফটা নিয়ে পড়ে নিতে তাহলে এগুলি সব কমপ্লিট হয়ে যেত। দেখো, তোমাদের জাতীয় অর্থনীতির জীবনরেখার একের মান এমসিকিউ একটা আর একের মান একটা। তো এমসিকিউ তোমাদের আমি এখানে দিয়েছি, তোমরা দেখে নিও এগুলি স্লো করে ভিডিওটা। তারপর দেখো, তোমাদের থাকছে পবন হংস লিমিটেড কোন বছর স্থাপিত হয়? এটা হচ্ছে 1985 সালে। ভারতের প্রধান ও প্রধান বন্দরের সংখ্যা কত? প্রধান বন্দর 13টি, আরও প্রধান 200টিরও বেশি রয়েছে। পোতাশ্রয়যুক্ত বন্দর হলো চেন্নাই বন্দর, ঠিক আছে। পরিবহন কি? বন্দর কি? সুবর্ণ চতুর্ভুজের মুদ্র হচ্ছে 5,846 কিলোমিটার, ঠিক আছে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? এটা হচ্ছে জওহরলাল নেহরু বন্দর, মুম্বাই, ঠিক আছে। তারপর দেখো, ভারতের দীর্ঘতম রেল অঞ্চল কোনটি? উত্তর রেলওয়ে, ঠিক আছে না। তো ভারতের প্রথম বিমান পরিষেবা কোথায়, কোন রাজ্যে, কোন বছর চালু হয়? 1911 সালে, ঠিক আছে। তারপর দেখো, ভারতের প্রথম মেট্রো রেল কবে চালু হয়? কোন শহরে? কলকাতায় চালু হয়, ঠিক আছে। ভারতের নলপথের সূচনা কোন বছর হয়? 1960 সালে। ভারতের জীবনরেখা কাকে বলে? ভারতীয় রেলপথকে। ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক হলো NH44, আগে NH7 নামে পরিচিত ছিল এটা, ঠিক আছে। জম্মু কাশ্মীরের রাস্তার ঘনত্ব কত? 10 কিলোমিটার, ঠিক আছে।
তারপর দেখো ভারতের যে ভাষায় সর্বাধিক সংখ্যক সংবাদপত্র প্রকাশিত হয় তার নাম বলো হিন্দি ভাষায়। ঠিক আছে, তারপর অধ্যায়ের নাম হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। এই অধ্যায়ে তোমাদের 1-এর মান থাকছে একটা, 2-এর মান থাকছে একটা। তো 1-এর মানগুলি আমি তোমাদের এখানে দিয়েছি। আকরিক কাকে বলে, ফ্লেশার জমার সংখ্যা কি, খনিজটির নাম বলো যার জন্য সমুদ্রের শস্য সমৃদ্ধ। ঠিক আছে, আরও অনেকগুলি রয়েছে, তোমরা দেখে নিও এগুলি। ঠিক আছে, স্লো করে করে দেখে নিও, তোমরা পারবে। সিএনজির পুরো নাম কি, রেড হোল মাইনিং কোথায় দেখা যায়। ঠিক আছে, তারপর দেখো 2-এর মানগুলি দেখো, ছোটনাগপুর কেন খনিজ ভাণ্ডার তা ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর দেখো ক্রুড অয়েল কি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্রুড অয়েল কি। ঠিক আছে, তারপর দেখো জলবিদ্যুৎ উৎপাদনের 3টি প্রাকৃতিক কারণ লেখো। লৌহবর্গীয় ও লৌহবর্গীয় খনিজ কাকে বলে। তারপর দেখো খনিজ কাকে বলে। ঠিক আছে, খনিজের বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। দক্ষিণ ভারতের নদ নদী জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল কেন। তারপর দেখো আকর কাকে বলে, আকরিক লোহার 2টি নাম বলো। সৌরশক্তির ব্যবহার বর্ণনা করো। কয়লাকে কালো হীরা বলা হয় কেন। প্রাচীন ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে, তোমরা এগুলি দেখে নিও। হ্যাঁ, এটি কোশ্চেন ব্যাংকের। তো এই ভিডিওটা এতক্ষণ, নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।